দর্শক, অন্ধকার এক জগতের গল্প শোনাবো। খালি চোখে আলোর ঝলকানিতে ভরা সেই জগতের অনুসন্ধানে শুরুটা করেছিলাম 21শে টেলিভিশনের কয়েকজন নারী সাংবাদিককে বাঁচানোর লক্ষ্যে। সেই অনুসন্ধান গিয়ে ঠেকেছে ছোট পর্দার টেলিভিশন থেকে শুরু করে বড় পর্দা পর্যন্ত। তুমি যদি মিডিয়া ল্যাঙ্গুয়েজ না বোঝো তাহলে পরে তুমি মিডিয়াতে কিন্তু ভালো করতে পারবে না। খুশি করার চেষ্টা করবা, তাহলে তুমি নেক্সট রাউন্ডে যেতে পারবে। আশা করি তুমি উইনারও হবে। হ্যাঁ, কি করতো? কিসের প্রোগ্রাম ছিল সব? এটা শান্তামরিয়ানের একজন ডিজাইনারের শুট। দর্শক, সেই জগতের অলিগলির ভেতর থেকে ভেতরে যতই ঢুকেছি ততই শিউরে উঠেছি। চাকচিক্যতার আড়ালে সেই জগতের কত নারী তার সম্ভ্রম হারায়, কত নারীর রঙিন স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। আজকের 15 মিনিটসে সেই খবরই জানাবো। সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুলের অপকর্ম, দুর্নীতি, নারী কেলেঙ্কারি নিয়ে সংবাদ প্রচারের পর 15 মিনিটসের ঠিকানায় একটি ইমেল আসে। যে ইমেলে রয়েছে সিনেমার রঙিন জগতে জীবন রাঙাতে আসা এক নারীর অন্ধকার গল্প। দর্শক, সেই ইমেলের আগা থেকে গোড়া পর্যন্ত কি রয়েছে সেটা জানবার আগে চলুন 21শে টেলিভিশনের সেই যে যৌন হয়রানির শিকার মিনালা দিবারা কেমন আছে সেখান থেকে শুরু করা যাক। মিনালা দিবা 21শে টিভির সাবেক চিফ রিপোর্টার সেকান্দারের বিরুদ্ধে যিনি সাহস করে মুখ খুলবার পর পাল্টে যায় পুরো পরিস্থিতি। মিনালার বক্তব্য 15 মিনিটসে প্রচারিত হবার পর 21শে টিভিতে এক ওলট পালট ঝড়ে চাকরিচ্যুত হয় বুলবুল সহ তার সাঙ্গপাঙ্গদের মোট 12 জনের। মিনালার মামলায় জেল খাটেন সেকান্দার, কিন্তু একই অপরাধে সেকান্দার জেল খাটলেও নিজেকে ঠিকই সামলে নিয়েছেন মঞ্জুরুল আহসান বুলবুল। তবে জেলে যেতে না হলেও হারিয়েছেন সিংহাসন। এমন বিচারহীনতার দেশে এটাই বা কম কিসে। ক্ষমতা হারানোর পর একের পর এক বেরিয়ে আসতে থাকে বুলবুলের অপকর্মের প্রমাণ। বুলবুলকে নিয়ে এতদিন যারা আতঙ্কে ছিলেন তারাও এখন মুখ খুলতে শুরু করেছেন। এই যেমন রীতা চৌধুরী, বাংলাদেশ টেলিভিশন বিটিভির সাবেক সংবাদ উপস্থাপিকা। সরকারি টিভির কম মাইনের চাকরি ছেড়ে স্বপ্ন দেখেছিলেন বেশি বেতনে বেসরকারি টিভিতে কাজ করবার। সময়টা ছিল বৈশাখী টিভিতে বুলবুল সাহেবের হেড অফ নিউজ থাকাকালীন। ইন্টারভিউ দিতে রীতা যখন বুলবুলের রুমে ঢুকেছিলেন তারপর কি হয়েছিল চলুন রীতার মুখে শোনা যাক। বুলবুল ভাই আমারে পছন্দ করতো না, কারণ কি জানেন, বৈশাখীতে যখন ছিল আমি একবার জয়েন করার জন্য গেছিলাম, তখন সে খুব ভালো মতো বলছিল যে হ্যাঁ আমি অবশ্যই নিব। তখন আমাকে মানে ইশারা ইঙ্গিতে একটু বুঝাইতো। ওনার রুমে যখন গেলাম, ওনার রুমে একটা সুইচ ছিল, হ্যাঁ সুইচটা দিয়ে দরজাটা অফ করা যায়, মানে বন্ধ করা যায় একবারে। এটা তো আমি জানতাম না। কারণ উনি যখন মানে চেয়ার থেকে উঠলো, আমি তখন বললাম বুলবুল ভাই, ভাই আমার তো অনেক অভিজ্ঞতা হয়েছে, আমরা তো মানুষকে বুঝি হ্যাঁ কি মনের বাসন। তো উনি যখন উঠে গেছে তখন আমিও উঠে গেছি চেয়ার থেকে। উঠে বললাম বুলবুল ভাই ঠিক আছে। উনি না মানে একটু রেগে গেছে, সুইচটা আবার যেটা দিল। তো এই জিনিসটা যখন সে পায়নি আমার কাছে, আমি তখন চিন্তা করছি যে আর যাবো না, আর যাইও নাই। আমি বসে তারপরে ইটিভিতে যখন সে আমাকে খুব একটা পছন্দ করতো না। এরকম কত রীতার সম্মান নষ্টের চেষ্টা লম্পট বুলবুল করেছেন তার সঠিক হিসেব জানা অসম্ভব। কারণ এসব ক্ষেত্রে মেয়েরা বেশিরভাগই মুখ বন্ধ রেখে সম্মান রক্ষার চেষ্টা করে। অবশ্যই যৌক্তিক কারণও আছে। বুলবুলদের ক্ষমতার দাপট এত বেশি যে তাদের বিরুদ্ধে মুখ খুললেই হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থাকে। এই ধরুন ইটিভির কথাই ধরা যাক। মিনালা দিবার ইচ্ছার বিরুদ্ধে তার বক্তব্যটা 15 মিনিটস অনুষ্ঠানে প্রচারের পর থেকে সেকান্দার আটকের আগ পর্যন্ত কি দাপটটাই না দেখালেন বুলবুল সেকান্দার গঙেরা। বুলবুলের বিরুদ্ধে প্রতিবাদ করা লোকজনকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়। মিনালাকে হুমকি দেওয়া হয় মামলা তুলে নিতে। এরই মধ্যে টানা 3 দিন 21শে টিভিতে বিজ্ঞপ্তি প্রচার করা হয় আমার বিরুদ্ধে। 15 মিনিটসে প্রচারিত পুরো ঘটনাকে মিথ্যা বানোয়াট দাবি করে দেশবাসীকে বিভ্রান্ত না হবার অনুরোধ জানানো হয়। দেশবাসী কিন্তু আসলেই বিভ্রান্ত হয়নি। জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে শুরু করেন আন্দোলন। আমরা আমাদের কলিগদের সাথে কাজ করি, আমার বড় ভাইদের সাথে যারা কাজ করি তাদের প্রতি আমাদের কোনো আস্থা থাকবে না, তারা আমাদেরকে সাহায্য করবে না। তাদের কাছে সাহায্য চাইতে গেলেই তারা আমাদেরকে নির্যাতন করবে, তারা আমাদেরকে ছুতে চাইবে। এটা তো হতে পারে না। আমাদের অনেক ভালোবাসার জায়গা এটা। আমরা এখানে ইন্টারভিউ দিয়ে এসেছি, লিখিত পরীক্ষা দিয়ে এসেছি, ভাইবা দিয়ে এসেছি। কাউকে ভাই ডেকে আসিনি, কারো পায়ে ধরে আসিনি, কাউকে অনুরোধ করে আসিনি।
সেখানে কেন আমরা যে কোনো দুর্নাম গায়ে মাখবো? মঞ্জুর হাসান বুলবুল ভাই, আপনি শুধু সিইও এবং প্রধান সম্পাদকই নয় একুশে টেলিভিশনের, আপনি সারা বাংলাদেশের সাংবাদিক নেতৃত্ব দিয়েছেন। কিষাণ নেতা হয়েছেন আপনি। আপনার ঘরে যখন একটা নারী কর্মী হেনস্থা হয়েছে, অভিযোগ দিয়েছে, 5 দিন গত হওয়ার পর কেন আপনি সেটা সমাধান করেননি? আপনার লজ্জা থাকলে এই সেই ব্যর্থতার দায় একুশে টেলিভিশন থেকে আপনার ওই 3 তারিখে যেদিন নারী কর্মী আমাদের থানায় গিয়েছিল সেদিনই পদত্যাগ করা উচিত ছিল। তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সামনে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেন পরবর্তীতে কোনো হাউসে, কোনো টেলিভিশন, কোনো রেডিও, কোনো পত্রিকা, ইভেন অনলাইন কোথাও এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। যৌন নির্যাতনের সর্বোচ্চ শাস্তি যা হওয়া দরকার, এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, যেই শাস্তি দেখে সারা বিশ্বের আর কোনো একজন পুরুষও কোনোদিন নারী নির্যাতনের দিকে চিন্তা ভাবনা করতে সাহস পাবে না। একমাত্র মঞ্জুরুল আহসান বুলবুল, তার বিরুদ্ধে আজকে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে। তার অনিয়ম, দুর্নীতি, লুটপাট, মানুষ অতিষ্ঠ। আজকে সেকেন্দার নামে যে কথিত সাংবাদিক যৌন হয়রানি করে আজকে কারাগারে বন্দী, এই সেকেন্দার কার প্রোডাক্ট? এই সেকেন্দার কিভাবে একটি মিডিয়া হাউজে এভাবে লাম্পট্যগিরি করতে পারে? কার আশ্রয় প্রশ্রয়ে এই সেকেন্দারদের জন্ম হচ্ছে? এগুলো যদি অচিরে বাস্তবায়ন করা না হয়, আগামী সপ্তাহে আমরা তথ্য মন্ত্রণালয়ে আমাদের স্মারকলিপি পেশ করব। তথ্যমন্ত্রীর কাছে জানতে চাইব, কেন মঞ্জুরুল হাসান বুলবুলকে একুশে টেলিভিশন থেকে সরানো হবে না? কেন আমাদের সহকর্মীদের ন্যায্য হিসাব বুঝিয়ে দেওয়া হবে না? কেন আমাদের সুখের দিন ফিরিয়ে দেওয়া হবে না? এরপর নড়ে বসেন একুশে টিভি কর্তৃপক্ষ। চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেন বুলবুলকে। প্রশাসনের বিভিন্ন দুয়ারে ধর্ণা সহ প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আমাকে জামাত শিবির বানানোর অপকৌশলেও লাভ হয়নি। সূত্র জানায়, মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার 15 মিনিটসের সেই ভিডিও দেখে মিনালা দিবার পক্ষেই রায় দিয়েছেন। দর্শক, একজন বুলবুল, রীতা চৌধুরী, সিকান্দার কিংবা মিনালাদের গল্পের মধ্য দিয়ে পুরো মিডিয়ার যৌন হয়রানির চিত্র ফুটিয়ে তোলা অসম্ভব। চলুন তার বিস্তারিত আরেকটু জানতে সেই মেয়ের পাঠানো ইমেলের দিকে আরেকটু চোখ বোলানো যাক। ইমেল পাঠানো এই নারী নিজেকে গোপন রাখলেও অনেকেই ওপেন হয়েছেন মিডিয়াতে যৌন হয়রানির বিষয়টিতে। ডাক্তার নুসরাত রাব্বানী মেডিকেলে পড়াশোনা করলেও ক্যারিয়ারের শুরুটা করেছিলেন মিডিয়াতে, কিন্তু নারী লোভীদের কারণে খুব বেশি দিন সেই পেশায় টিকতে পারেনি। হ্যাঁ, ইলিয়াস ভাই ঠিকই বলেছেন। আসলে মিডিয়া পরিবেশের কারণেই আমি মিডিয়াতে ক্যারিয়ার করতে আগ্রহী হইনি। আমি ছোট্ট করে একটা ঘটনা বলি যে আমি যখন এনটিভিতে শুভ সন্ধ্যা প্রোগ্রাম করতাম, 2012 সালের ঘটনা বা 11 সালের ঘটনা। তো আমি মিডিয়াতে ক্যারিয়ার শুরু করি এনটিভি দিয়ে 2006 সালে। তো 2012 সালের দিকে আমাকে এইরকম একজন মিডিয়ার বড় রকমের কর্মকর্তা বলা চলে, উনি আমাকে বলেন যে তুমি যেইখান থেকে ক্যারিয়ার শুরু করেছো তুমি এখনও ওইখানেই আছো, তুমি যদি মানে মিডিয়া ল্যাঙ্গুয়েজ না বোঝো তাহলে পরে তুমি মিডিয়াতে কিন্তু ভালো করতে পারবে না। তুমি একজন ডক্টর তো কি হয়েছে, বুয়েটে পড়া অমুক উপস্থাপিকা তো ওই পত্রিকার মালিকের গার্লফ্রেন্ড, ও তো শুধু মেধা দিয়ে কোনো কিছু করতে পারেনি। তো আমার কাছে মনে হয়েছে যে এইভাবে আসলে আমার পক্ষে ক্যারিয়ার করা সম্ভব না, এবং পরবর্তীতে আমি মিডিয়ার ক্যারিয়ারে সময় দেওয়াটাকে আর প্রেফার করিনি। পরবর্তীতে আমি আমার অন্য ক্যারিয়ারে মুভ করি। তো এটাই আসলে মূল কারণ যে আমি কেন মিডিয়াতে কাজ করতে পারিনি বা পরবর্তীতে কাজ করাটাকে পছন্দ করিনি। মডেল হবার স্বপ্ন দেখাই নারীর নাম বলা ঠিক হবে না, কারণ তার সাথে যা হয়েছে তা জানাজানি হলে আত্মহত্যা ছাড়া তার আর কোনো রাস্তাই খোলা থাকবে না। শান্তা মরিয়ম ইউনিভার্সিটির এক ফটোগ্রাফারের সাথে পরিচয়ের পর গিয়েছিলেন ফটো সেশনে। মডেল হবার স্বপ্নে মিরপুরের যে বাসায় গিয়েছিলেন সেখানেই রাতভর তাকে ধর্ষণ করা হয়েছে। ফটোগ্রাফার নাম কি? নিশার বন্ধু। ফটোগ্রাফারের নাম কি মিরপুরে? হ্যাঁ, কি করতো? কিসের প্রোগ্রাম ছিল সব? এটা শান্তা মরিয়নের একজন ডিজাইনারের শুট ছিল। ডিজাইনারের নাম কি জানি না।
মিডিয়াতে যৌন হয়রানি নিয়ে আরও অনেক নারীর অভিযোগ আসতে থাকে 15 মিনিটসের কাছে। তাদের মধ্যেই একজন এই নারী। নিজের নাম প্রকাশ করতে না চাইলেও জানিয়েছেন একটি বেসরকারি টেলিভিশনের সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেবার পর তার সাথে কি ঘটেছিল তার বিস্তারিত। আমি চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। সালটা বললাম না, সালটা বললে হয়তো বা অনেকেই বুঝতে পারবেন। আমাদেরকে যখন ক্যাম্পে রাখা হয়েছিল তখন ভিআইপি পর্যায়ের কিছু লোকজন আসতো এবং আমাদের সাথে হাত মেলাতে চাইতেন, আমাদেরকে টাচ করতে চাইতেন। তো আমি এই সমস্ত ব্যাপারগুলোতে অভ্যস্ত ছিলাম না, আমি ডিনাই করতাম। তো আমাকে সরাসরি বলা হয়েছিল যে এত লজ্জা থাকলে তুমি মিডিয়াতে কাজ করতে পারবা না এবং সামনে তুমি নেক্সট রাউন্ডে যেতে পারবে না, তোমার লজ্জা ভাঙতে হবে, লজ্জা ভাঙো। ব্রাউনিয়া নামের একজন উপস্থাপিকা ছিলেন, তিনি আমাদের সাথে খুবই রাগারাগি করতেন, বাজে বিহেভ করতেন এবং ডমিনেট করতেন এবং তিনি আমাদেরকে বোঝাতেন যে নেক্সট রাউন্ডে যেতে হলে আমাদেরকে কিভাবে আগাতে হবে। আমি তাদের কোনো কথাই মানি নাই, যার কারণে আমি নেক্সট রাউন্ডে বাদ পড়ে যাই। আমি বাদ পড়ার পর হঠাৎ একদিন একটা ফোন কল আসে একজন প্রখ্যাত অভিনেত্রী, নাম বললাম না, নাম বললে হয়তো বা চিনতে পারবেন। তো উনি আমাকে বলেন যে তুমি তো আসলে বাদ পড়োনি, তোমাকে আসলে বাদ দেওয়া হয়েছে, তুমি যদি আমার কথা মতো চলো, আমি তোমাকে যেভাবে বলি সেভাবে চলো, তাহলে তুমি নেক্সট রাউন্ডে যেতে পারবে, আশা করি তুমি উইনারও হবে। তো আমি গেলাম, তার সাথে দেখা করলাম। উনি আমাকে ফ্ল্যাটে নিয়ে গেলেন একটা, উনি বললেন যে এই ফ্ল্যাটে তুমি থাকবে, এখানে তোমার গানের, নাচের এবং কথা বলা শেখানো হবে, সেখানে প্র্যাকটিস চলবে। তিনি আমাকে গাড়ি দিলেন, গাড়ির চাবি দিলেন এবং একজন ড্রাইভারের নাম্বার দিয়ে বললেন তোমার যখন প্রয়োজন তুমি গাড়ি ইউজ করতে পারবে, ড্রাইভারকে কল দিবা। এবং উনি আমাকে 50,000 টাকা দিলেন, দিয়ে বললেন যে এটা হচ্ছে তোমার হাত খরচ, তুমি তোমার যা যা প্রয়োজন তুমি শপিং করতে পারো, কোনো প্রবলেম নেই। পরদিনই একজন নাচের টিচার আসলেন, আমাকে প্র্যাকটিস করালেন। তো উনি যাওয়ার আগে আমাকে বলে গেলেন যে রাতে একজন লোক আসবেন, উনি থাকবেন। আমি খুবই অবাক হই যে কেন উনি থাকবেন, কেন, কে উনি? বলতেছে আছে একজন, এখানে এই যে এত কিছু করা হচ্ছে এর পেছনে তো খরচ হচ্ছে, উনি সেই খরচটা বেয়ার করছেন, সো উনি এখানে থাকবেন এবং তুমি তাকে খুশি করার চেষ্টা করবা। এই কথা শুনে আমি বুঝতে পারি যে আমি আসলে একটা ট্র্যাপে পড়ে গেছি। সেই মুহূর্তেই আমি সেই বাসা ত্যাগ করে চলে আসি। আসলে সুন্দরী প্রতিযোগিতা যে হচ্ছে বিভিন্ন চ্যানেলগুলোতে, এটা আসলে কি বলবো, এক ধরনের ট্র্যাপই বলা চলে। জানি না যারা সুন্দরী হচ্ছেন তারাও কি এই ধরনের প্রবলেমের সম্মুখীন হয়েছেন কিনা। আমার একটাই কথা যে পরবর্তীতে আপনারা যারা আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে আসবেন, আপনারাও ট্র্যাপে পড়তে পারেন। দর্শক, অনুসন্ধানটা যদি এখানেই শেষ করে দেওয়া হয় তাহলে গল্পটা কিছুটা একচোখা হয়ে যাবে। তাই চলুন অন্ধকার সেই জগতের আরেকটু ভেতরে যাওয়া যাক। পরিমণি ঢালিউডের এ সময়ের জনপ্রিয় নায়িকা, অথচ এই কয়েক বছর আগেও পরিমণি ছিলেন বরিশালের অজপাড়াগাঁয়ের এক গ্রাম্য মেয়ে। পরিমণির আসল নাম শামসুন নাহার স্মৃতি। মাত্র 3 বছর বয়সে পরীর মা মারা যায়। বাবা ছিলেন অন্ধকার জগতের সদস্য, তার মৃত্যু হয় প্রতিপক্ষ ডাকাতদের হাতেই। এরপর পরিমণি পিরোজপুরে তার নানার বাড়িতে বড় হন। কিছুটা শাসন ছাড়া জীবনে ছোট থেকে অসামাজিক কাজে ঝুঁকে পড়েন পরিমণি। স্বপ্ন দেখেন যেভাবেই হোক নিজের রূপ সৌন্দর্য কাজে লাগিয়ে উপরে উঠবার। উপরে উঠেছেনও ঠিক, কিন্তু এর মাঝে তাকে বাইতে হয়েছে অনেক ডাল। ছোটখাটো ডালগুলো বাদ দিলেও অন্তত 3 জনের কাঁধে চড়ে পরিমণির সিনেমায় হাতে খড়ি হয়। এফডিসিতে ঢোকার প্রথম সিঁড়ির নাম ইসমাইল মিয়া। বড়লোক ঘরের একমাত্র ছেলে। ইসমাইলের বাড়ির ভোলা জেলায়। প্রায় 7 বছরের প্রেম শেষে 2010 সালে ইসমাইলের সাথে বিয়ে হয় পরিমণির। তার টাকাতেই ঢাকাতে আসা যাওয়া শুরু। শুটিং দেখার নাম করে এফডিসিতে যাওয়ার সুযোগটা ইসমাইলই করে দিয়েছিল। সেখানেই পরিচয় হয় যশোরের ছেলে সৌরভ কবিরের সাথে। ইসমাইলের প্রয়োজন শেষ হবার পর বিয়ে করেন সৌরভ কবিরকে। তার সাথে মাস 6 মৌজমাস্তির পর সন্ধান মেলে আরেকটু শক্ত ডালের। তৃতীয় স্বামী হিসেবে পরীর জীবনে আসেন একটি জাতীয় পত্রিকার বিনোদন বিটের সাংবাদিক তামিম হাসান।
তার সাথে প্রকাশ্যে বেশ কিছুদিন লিভ টুগেদারের পর বিয়েও করেন। এরপর আর পরীকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তামিমের মাধ্যমে পরিচয় হয় সিনেমার পরিচালকদের সাথে, সুযোগ হয় সিনেমার। পরিমণি এখন বিখ্যাত নায়িকা, তো তামিমকে এবার কি দরকার? চলে গেছে তামিমও, হয়তো চড়ে বসেছেন অন্য কোনো শক্ত ডালে। দর্শক, ডালপালা ধরে নিজের দেহ বিক্রি করে এরকম নায়িকা কিংবা মডেল নামের দেহ ব্যবসায়ীর সংখ্যা কিন্তু একেবারে কম নয়। ফারহানা নিশো টিভি মিডিয়ার আরেক সিঁড়ি ভাঙা সেন্সেশন, যার শুরুটা হয়েছিল হুমায়ুন আহমেদের নাটকের 10 সেকেন্ডের একটি পাসিং দৃশ্যে অভিনয়ের মাধ্যমে। সেই থেকে আজ সময়ের কল্যাণে নিশো এখন প্রভাবশালী এক মিডিয়া মাফিয়া, যার কথায় কেউ চাকরি পান, কেউ বা চাকরি হারান। কিন্তু এই চূড়ায় উঠতে নিশোকে নাট্য নির্মাতা, প্রযোজক ও বিনোদন সাংবাদিক সহ অনেকের হাত ধরতে হয়েছে। অবশ্য নাটক কিংবা সিনেমায় তেমন একটা ঝলক দেখাতে পারেননি ফারহানা নিশো। এরই মধ্যে পরিচয় হয় এক টেলিভিশন কর্তার সাথে। তার হাত ধরেই এনটিভিতে শুরু হয় নিশোর নতুন ক্যারিয়ার। কিছুদিনের মধ্যেই রূপে মুগ্ধ হয়ে বিএনপিপন্থী এক ব্যবসায়ী তাকে দ্বিগুণ বেতনে নিয়ে যান তৎকালীন চ্যানেল ওয়ানে। এরপর চ্যানেল ওয়ান বন্ধ হয়েছে, কিন্তু চালু আছে নিশোর টাকা কামানোর মেশিনখানা। দেহ নামের মেশিনখানা কাজে লাগিয়ে রঙিন জগতে আরও অনেকের মন রাঙিয়ে সবশেষ সাংবাদিক নেতা বুলবুলের সাথে হাত মেলান নিশো। শুধু হাত কি, আরও অনেক কিছুই মেলানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরিস্থিতি যা হয়েছিল, বুলবুলকে ছাড়া নিশোর চলেই না। বৈশাখীতে লম্বা সময় দুজন দুজনাতে মিলেমিশে একাকার হবার পর কিছুদিনের জন্য দূরত্ব তৈরি হয়েছিল। দীর্ঘদিন সরকারের তেলবাজির পুরস্কার হিসেবে 21 টিভির প্রধান নির্বাহী হিসাবে নিয়োগ পান বুলবুল। এরপর বৈশাখী টিভি থেকে নিশুকে 21 টিভিতে এনে বসানো হয় অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে। তার কিছুদিনের মধ্যে আপন জুয়েলার্স কেলেঙ্কারিতে ফেসে যান নিশো। এরপর চাকরি হারান। তার আগ পর্যন্ত নিশোর বিরুদ্ধে 21 টিভি থেকে 80 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। অবশ্য এক জায়গায় চাকরি হারালেও খুব বেশি দিন ঘুরতে হয় না নিশোর মতো নিচতলা ভাড়া দেওয়া মিডিয়ার কিছু নারীদের। হয়তো আবারও মিলে যাবে নতুন কোনো দোকানে নতুন নতুন খদ্দেরের আনাগোনায় চাকরি নামের নতুন দেহ ব্যবসা। দর্শক, এরকম দু বা একজনের কথা বলে লাভ কি? যদি বলা হয় এই জগতে পা বাড়ানো প্রতিটি মেয়েই খারাপ, তাহলে ভুল হবে। ভুল না সঠিক সেটা বলতে চাই না, কারণ সেটা বলে আমার নিজেরই টিকে থাকা মুশকিল হয়ে যাবে। কিন্তু একবার ভাবুন তো, এই জগতে আমরা যাদেরকে ভদ্র মনে করি তাদের দু একজনের উদাহরণই টানা যাক। ধরুন, ওমর সানি তার পরিচালিত সিনেমায় নায়িকা হিসাবে নিয়েছেন তার স্ত্রী মৌসুমীকে, আর নায়ক ফেরদৌস। ওমর সানি বলছেন লাইট, ক্যামেরা, অ্যাকশন, আর ফেরদৌস এসে তার স্ত্রীকে জড়িয়ে ধরছেন। এর নামই আমাদের চলচ্চিত্র শিল্প। দর্শক, শিল্পের নামে এমন অশৈল্পিক কাজ বন্ধ করতে হবে আজই, কারণ তা না হলে মডেল কিংবা নায়িকার মোড়কে সে জগতে পা বাড়িয়ে আপনিও হয়ে যেতে পারেন উঁচুতলার দেহ ব্যবসায়ী। দর্শক, এবার আপনাকে বলছি, জি আপনাকে, আপনি যদি সত্যের প্রতি দায়বদ্ধ থাকেন তাহলে আবদ্ধ হতে পারেন মিথ্যের বিরুদ্ধে সত্যের যুদ্ধে, ধর্মের সাথে অধর্মের যুদ্ধে, অপসংস্কৃতির সাথে সংস্কৃতির যুদ্ধে। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো পর্বে।